নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 16 তারিখ শুক্রবার। জানাবো আজকে 16টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মেরা বেটা কোই গলত কাম নেহি করেগা বলেছিলেন মা। কেরিয়ারের শেষ পর্যন্ত বিতর্ক পিছু ছাড়ল না রাজীব কুমারের। উর্দি পড়ে রাজীব কুমারের কিভাবে এমন কাজ করতে পারেন, আইপ্যাক মামলার শুনানিতে বিস্ফোরক ইডির আইনজীবী তুষার মেহতা। কলকাতার আকাশে তৈরি হবে অদৃশ্য বলয়, দিল্লি থেকে কাজ শুরু কেন্দ্রের। সলমন নয়, শাহরুখই আসল দেশদ্রোহী, বাংলাদেশে হিন্দু হত্যায় নীরব বাদশাকে তোপ বিজেপির মন্ত্রীর। রাজ্যের সতর্ককে গুরুত্ব হাইকোর্টের, নবান্নের সামনে নয় অন্যত্র ধর্নায় সমঝোতার শুভেন্দুর। সেবাশ্রয়ে আপনজন অভিষেকের জড়িয়ে ধরলেন বৃদ্ধা, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ সাংসদের। সরকারের সঙ্গে আঁতাত কমিশনের, গণনার আগেই হারের সুর উদ্ভবের গলায়। বড়বাজারের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। ভার্চুয়াল হাজিরা দিতে হবে শুভেন্দুকে, আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কুকথার মামলার নির্দেশ হাইকোর্টের। শূন্যের গেরো কাটাতে মরিয়া আলিমুদ্দিন, মানুষের কথা শুনতে শ্রোতা নেতারা। খসড়া তালিকা প্রকাশ না করলে গণ আন্দোলন বাংলা থেকে দিল্লি, নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে 23 জানুয়ারি পরীক্ষা নয়, ঘোষণা এনটিএ এর। রাজ্যে নতুন 9টি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট স্ট্যাটিউট অনুমোদন। সন্ন্যাসীদেরই অবজ্ঞা অপমান বিজেপির, গর্জে উঠল তৃণমূল। মোহাম্মদ ইউনূসের জন্য বিরাট ধাক্কা, বিশ্বমানের সব পেশাকে প্রস্তুতকারী সংস্থাগুলি বাংলাদেশ ছেড়ে ভারতকে বেছে নিচ্ছে। 40 পেলেই ভর্তি হওয়া যাবে স্নাতকোত্তরে, ডাক্তারি আসন ভরাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। কিছুদিনের মধ্যেই অবসর নেবেন রাজীব কুমার। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে রাজীব কুমারের নাম থেকে যাবে। প্রশাসন তাকে মনে রাখবে দক্ষ অফিসার হিসাবে। তবে বিতর্কের ছায়া কি পিছু ছাড়বে? এত চর্চিত অফিসার খুব কমই দেখেছে বাংলা। বাংলাদেশ সীমান্তে স্ট্রং নেটওয়ার্ক, রুকি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া রাজীব কুমার বারবার ফিরে এসেছেন শিরোনামে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যে হাই প্রোফাইল মামলার শুনানি হলো, সেখানে রাজ্যের পুলিশ কর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সেই তালিকায় রয়েছেন ডিজি রাজীব কুমারও। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি দাবি জানিয়েছেন ডিজি রাজীব কুমার, কলকাতার সিপি মনোজ ভার্মা সাসপেন্ড করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হোক আইপ্যাক তল্লাশির দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজীব কুমার, মনোজ ভার্মারা। তবে এটা প্রথমবার নয়। দুঁদে অফিসার রাজীব কুমার আগেও জড়িয়েছেন বিতর্কে, তবে তার দক্ষতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। বারবার বিতর্ক। একসময় বাম ঘনিষ্ঠ বলে পরিচিত রাজীব কুমার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিতি পান। 2016 সালের বিধানসভা ভোটের আগে রাজীব কুমারকে কলকাতা পুলিশের কমিশনার পদে নিযুক্ত করা হয়। 2019 সালে সারদা চিটফান্ড মামলার তদন্তে তার বাড়িতে পৌঁছায় সিবিআই। সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না রাজীব কুমার। পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে সেই সময় রাস্তায় বসে ধর্ণা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সেরা অফিসার হিসেবে উল্লেখ করেছিলেন রাজীব কুমারকে। তারপর থেকে পুলিশের শীর্ষ পদে আর ফেরেননি তিনি। 4 বছর পর আবারও তাকে ডিজির দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি যুবভারতীতে মেসির উপস্থিতিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়, তাতে রাজীব কুমারের দিকে আঙুল ওঠে। মেসি কাণ্ডের পর তৈরি হওয়া তদন্ত কমিটি রাজীব কুমারকে শোকজ করেছিল একের পর এক বড় পদে। রাজীব কুমার উত্তরপ্রদেশের চন্দৌসি বাসিন্দা রাজীব কুমার, 1989 ব্যাচের আইপিএস অফিসার তিনি। বারবার তার নাম বিতর্কে জড়ালেও কেরিয়ারের শুরুতে দক্ষ অফিসার হিসাবে উচ্চ প্রশংসিত হন তিনি। একসময় এসটিএফ এর শীর্ষ পদ ছিলেন তিনি। আইপ্যাকের ইডির মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শুরু। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ। কেবল মুখ্যমন্ত্রী নয়, সিপি ডিজির বিরুদ্ধেও একই অভিযোগ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চেলির এজলাসে এই মামলার শুনানি ছিল। সওয়াল জবাবের শুরুতেই ইডির তরফে আদালতে আবেদন জানানো হয়, যখনই তদন্ত চলছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এই ক্ষেত্রের আগের একাধিক ঘটনা উল্লেখ করে ইডি। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিজি রাজীব কুমার এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সওয়াল করেন, যারা সেদিন উপস্থিত ছিলেন। তুষার মেহতার বক্তব্য, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কিভাবে উর্দি পরে সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তল্লাশির মাঝে ঢুকেছিলেন।
ফাইল যখন খতিয়ে দেখেছিল ইডি, তিনি কিভাবে সেটা সেখান থেকে নিয়ে আসেন? স্থানীয় থানার প্রথমে ইডি গিয়েছিল, সেখান থেকে অনুমতি নিয়ে তল্লাশি চালানো হয়েছিল। তারপরেও তল্লাশির মাঝে কেন সেখানে পুলিশের বিশাল বাহিনী উপস্থিত হয়? সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য, রাজীব কুমার সহ ওই সমস্ত পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হয়। গত শুক্রবার হাইকোর্টে মামলা চলাকালীন এজলাসে হট্টগোলের প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্টে উল্লেখ করেন তুষার মেহতা। তুষার মেহতার বক্তব্য, আইনমন্ত্রী সেদিন 500 লোককে নিয়ে গিয়েছিলেন। সওয়াল জবাবের মাঝে স্লোগান দেওয়া শুরু হয়, পরে শুনানি মুলতুবি হয়ে যায়। আদালত কি যন্ত্রে মন্ত্রে পরিণত হয়েছে? হাইকোর্ট শুনানির প্রসঙ্গ উত্থাপন করে বলেন তুষার মেহতা, ইডির বক্তব্য, তদন্তের মাঝে এইভাবে হস্তক্ষেপ, এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে। যখনই কারোর বিরুদ্ধে তদন্ত হবে তখনই হট্টগোল করবে, গোটা বিষয়টা ভন্ডুল করে দেওয়া হবে। ইসরায়েলে রয়েছে আয়রন ডোম, ভারতের জন্য তৈরি ক্যাপিটাল ডোম। আকাশ রক্ষা করবে ভারতীয় সেনার এই নতুন অস্ত্র। প্রথমে উত্তরবঙ্গ, তারপর কলকাতা এবং সব শেষে গোটা রাজ্য। ক্ষমতায় রয়েছে ড্রোন সহ যে কোনো স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার। সেনার পরিভাষায় নাম দেওয়া হয়েছে ক্যাপিটাল ডোম এয়ার ডিফেন্স, দেশীয় প্রযুক্তির অত্যাধুনিক আকাশ সুরক্ষা। ইসরায়েলি আয়রন ডোমের দেশি ভার্সন বললেও ভুল হবে না। ইহুদি ভূমি সীমান্তবর্তী এলাকাগুলিতে যেমনভাবে 365 দিন 24 ঘন্টা আকাশ সুরক্ষার আওতায় থাকে, সেইভাবেই তৈরি থাকার প্রস্তুতি নিচ্ছে ভারত। যে কাজ শুরু হচ্ছে দিল্লি থেকে। প্রথমে দিল্লির সীমান্তবর্তী এলাকা এবং ভিআইপি জোনগুলিকে আনা হবে এই প্রতিরক্ষার আওতায়। তারপরে আকাশ সুরক্ষার মুখ ঘুরে যাবে পূর্বের রাজ্যগুলির দিকে, অসম, অরুণাচল, শিলিগুড়ি এবং কলকাতা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে উত্তর পূর্বে প্রায় 450 কিলোমিটার জুড়ে বসবে সুরক্ষার ছাদ। দ্বিতীয় ধাপে আসছে কলকাতা, পুরো এলাকার মাথায় থাকবে ক্যাপিটাল ডোম। এবার মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যার মোট 3টি ধাপ। প্রথম কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল, দ্বিতীয়টি ভেরি লো রেঞ্জ সারফেস টু সারফেস এবং তৃতীয় এয়ার টু এয়ার মিসাইল। শত্রুর হামলা আটকাতে থাকছে নিরাপত্তার ঢাল, যা আগে থেকে ড্রোন বা মিসাইলকে আকাশে চিহ্নিত করতে পারবে। এর সঙ্গে জুড়েছে উন্নত সেন্সর বা কন্ট্রোল অ্যান্ড কমান্ড সিস্টেম। কিন্তু আচমকায় আকাশরক্ষী তৈরির কারণ কি? শুধুই প্রতিরক্ষার উন্নয়ন? একাংশ বলেন এর নেপথ্যে রয়েছে অন্য গল্প। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতের 3টি ল্যাবে এই এয়ার ডিফেন্স তৈরি হচ্ছে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর কেন্দ্র সিদ্ধান্ত নেয়, চীন এবং পাকিস্তানের কথা মাথায় রেখে সীমান্তবর্তী কিছু এলাকাকে আকাশ সুরক্ষার আওতায় আনা হবে। সেই সময় আমেরিকা থেকে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স কিনতে আলোচনা চালাচ্ছিল প্রতিরক্ষা মন্ত্রক। ভোটমুখী বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দীপু দাসের পর একের পর এক বাংলাদেশের বিভিন্ন স্থানে বেছে বেছে হিন্দু নিধনের খবর প্রকাশ্যে এসেছে। ইউনুসের দেশে সংখ্যালঘুদের উপরে হেন নির্যাতনের নমুনা দেখে যখন তাজ্জব গোটা বিশ্ব, শিউরিতে উঠছে সভ্য সমাজ, তখন বলিউডের খান সাম্রাজ্যের প্রতিনিধিরা কেন চুপ? প্রশ্ন তুলে সলমন খানের বিরুদ্ধে সম্প্রতি বিষোদ্গার করেছিলেন যোগী রাজ্যের মন্ত্রী রঘুরাজ সিং। বুধবার ক্ষোভ উগরে তিনি বিজেপির মন্ত্রী বলেন, সলমন খান দেশদ্রোহী, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত। কিন্তু রাত বহালি ডিগবাজি খেয়ে সব দায় চাপালেন শাহরুখ খানের ঘাড়ে। এবার বলিউডের বাচ্চাকে তোপ দেগে রঘুরাজের মন্তব্য, সলমন নয় শাহরুখই আসল দেশদ্রোহী। কিন্তু রাতারানি কি এমন ঘটলো যার জন্য তিনি মত বদলানেন? বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঘুরাজ সিং দাবি করেন, ভুলবশত বুধবার তিনি সলমন খানের নাম উল্লেখ করে ফেলেছিলেন। আসলে তার রাগ শাহরুখ খানের উপরেই, কিন্তু মুখ ফসকে সলমনের নাম বলে ফেলেছেন তিনি। বুধবার ভাইজানকে কটাক্ষ করে রঘুরাজ বলেছিলেন, সলমন তো থাকে ভারতে কিন্তু ভালোবেসে পাকিস্তানকে, ওর উচিত পাক মুলুকে চলে যাওয়া। ভারত থেকে সিনেমা করবে, ব্যবসা করবে, খাবে, আর পাকিস্তান বাংলাদেশের মুসলিমদের সমর্থন করবে। ভারতীয়দের উচিত সলমন খানের সিনেমা বয়কট করা। যোগী রাজ্যে মন্ত্রীর এহেন মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সিনে দুনিয়া থেকে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। কিন্তু 24 ঘন্টা যেতে না যেতে 180 ডিগ্রি ঘুরে সলমনের পরিবর্তে সাংবাদিকদের সামনে শাহরুখের নাম নিলেন তিনি। শুধু তাই নয়, ভাইজান স্তুতি করতেও শোনা গেল বিজেপির মন্ত্রীকে। বিজেপির দাবি নয়, রাজ্য সরকারের শর্তকে অগ্রাধিকার দিল কলকাতা হাইকোর্ট। আইপ্যাক কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল, কিন্তু রাজ্যের মূল প্রশাসনিক ভবনে হাই সিকিউরিটি জোন হওয়ায় তার সামনে ধর্নার অনুমতি নিয়ে সংশয় ছিল। বৃহস্পতিবার হাইকোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, শুভেন্দুর পছন্দ মতো জায়গা নয়, আদালতের নির্ধারিত স্থান মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্না করতে পারবেন। শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে ধর্না। তবে সিঙ্গেল বেঞ্চের এই রায় পছন্দ না হয় আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। গত 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে
ইডির তল্লাশির সময় সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে দলের যাবতীয় ভোটের রণকৌশল, জরুরি নথি রয়েছে। এই যুক্তিতে মুখ্যমন্ত্রী বেশ কিছু ফাইল নিয়ে চলে যান। সেখান থেকে মুখ্যমন্ত্রীর এই ভূমিকার বিরোধিতা করে নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জন্য হাইকোর্টের অনুমতি চান। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাটি ওঠে। বুধবারের শুনানিতে বিচারপতির সাফ মন্তব্য ছিল, নবান্ন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। সেখানে ধর্ণা দিলে আইন শৃঙ্খলা এবং যান চলাচলের সমস্যা তৈরি হতে পারে। ফলে ওই জায়গায় ধর্ণা কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে আদালতে একেবারে ধর্ণার অনুমতি নাকচ করে দেয়নি। বিকল্প হিসেবে বিচারপতির প্রস্তাব দেন নবান্ন বাসস্ট্যান্ড অথবা চাইলে মন্দিরতলায় সমাবেশ বা ধর্ণা করা যেতে পারে। ঠিক যেন ঘরের ছেলে। নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরে স্থানীয়দের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিলেন সমাধানের। সেখানেই এক বৃদ্ধা অভিষেককে সন্তান স্নেহে জড়িয়ে ধরেন। অভিষেকও আপনজনের মতোই তার যাবতীয় অভিযোগ শুনে তার সমাধানের আশ্বাস দেন। এরপরই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন অভিষেক। প্রশ্ন তুললেন, গত 5 বছরে নন্দীগ্রামের জন্য কি করেছেন সেখানকার ভূমিপুত্র? আগেই জানা গিয়েছিল নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে 2টি মন্ডল ক্যাম্পের উদ্বোধন করবেন বাম জামানায় জমি আন্দোলন পুলিশের গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা। সেই মতোই বৃহস্পতিবার শিবিরের উদ্বোধন হয়। নির্ধারিত সময়ে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা ক্যাম্পটি ঘুরে দেখেন তিনি। অভিষেককে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই নিজেদের সমস্যার কথা জানান স্থানীয়রা। কেউ কেউ নিজের মেডিকেল রিপোর্ট দেখান। তা দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন অভিষেক। জনতার ভিড়ের মাঝেই ছিলেন এক বৃদ্ধা। তিনি এগিয়ে এসে শটান অভিষেককে জড়িয়ে ধরেন। দেখা যায় অভিষেকও পরম মমতার সঙ্গে তার সমস্ত কথা শোনেন। বৃদ্ধার নাম ঠিকানা লেখার নির্দেশ দেন অন্যদের। তারপর এগিয়ে যান। সেবাশ্রয় শিবির পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। আর এখানে তিনি আরও একবার নন্দীগ্রামবাসীকে বুঝিয়ে দেন তিনি প্রতি মুহূর্তে তাদের সঙ্গে রয়েছেন। হাই ভোল্টেজ বৃহস্পতিবার মহারাষ্ট্রে। বৃহন্ন মুম্বই পুর কর্পোরেশন সহ 29টি স্থানীয় প্রশাসনের নির্বাচন চলছে। এর মধ্যে সবথেকে বেশি উত্তেজনা রয়েছে বিএমসি নির্বাচন নিয়ে। সেই নির্বাচনেই কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন ঠাকরে ভাইরা। তাহলে কি ফের একবার গেরুয়া ঝরে উঠতে চলেছে বিরোধিতা? তার আগে থেকে হারের পিছনে অজুহাত তৈরির চেষ্টা করছে উদ্ধবের শিবসেনা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুরো নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলছেন। তিনি বলছেন, এটি গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা। প্রাক্তন মুখ্যমন্ত্রী পুর কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনারকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন। নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে যোগ সাদস্যের অভিযোগ এনে রাজ্য নির্বাচন কমিশনার দীনেশ ওয়াঘমারকে বরখাস্ত করার দাবি জানালো উদ্ধব। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী সংস্থা। জানা গিয়েছে বিকেল 3:30 পর্যন্ত মুম্বাইয়ের মোট 3.48 কোটি ভোটারের মধ্যে 41.08% ভোটার ভোট দিয়েছেন। পাশাপাশি এমন এলাকা যেখানে মারাঠি ভোটারদের সংখ্যা বেশি সেখানে তারা বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। এই নির্বাচনগুলি প্রায় 16,000 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। অন্যান্য বারের মতোই দক্ষিণ মুম্বাইয়ের তুলনায় বান্দ্রা এবং বরিভালির মতো শহরতলির এলাকায় বেশি ভোট পড়েছে। এই নির্বাচনে মারাঠি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চূড়ান্ত ভোটদানে পূর্ববর্তী রেকর্ড ছাড়িয়ে যাবে কিনা তা নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই নির্বাচন থেকে মারাঠি ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দুই শিবির থেকে। মারাঠি অস্মিতায় শান দেওয়া হচ্ছে অহরহ। দুই পক্ষের দাগাই আগামী মেয়র হবেন একজন মারাঠি। এই অবস্থায় কোন শিবিরে আস্থা রাখবে মারাঠি ভোট ব্যাংক তা জানা যাবে শুক্রবার। কিন্তু গণনা শুরুর আগেই নির্বাচন কমিশনকে উদ্ভবের আক্রমণ। অন্যদিকে এই নির্বাচন প্রথম থেকে মারাঠি ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। দুই শিবির থেকে মারাঠি অস্মিতায় শান দেওয়া হয়েছে অহরহ। দুই পক্ষের দাবি আগামী মেয়র হবেন একজন মারাঠি। এই অবস্থায় কোন শিবিরে আস্থা রাখবে মারাঠি ভোট ব্যাংক তা জানা যাবে শুক্রবার। কিন্তু গণনা শুরুর আগে নির্বাচন কমিশনকে উদ্ভবের আক্রমণ ভোটারদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।